আই হোপ স্ক্রিন দেখা যাচ্ছে। আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে ডিএনএ সিকোয়েন্সিং। সবাই স্ক্রিন দেখতে পাচ্ছ? জি ম্যাম, দেখা যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, আমরা একটু আসি। আমরা ডিএনএ সিকোয়েন্সিং এর কথা অনেকবারই শুনছি। আসলে শোনার শোনার মধ্যে আমরা যেটা শুনছি, সিকোয়েন্স অ্যালাইনমেন্টটা আমাদের পড়ানো হয়ে গেছে। সিকোয়েন্স অ্যালাইনমেন্টের মধ্যে আমরা পড়েছি লোকাল অ্যালাইনমেন্ট, গ্লোবাল অ্যালাইনমেন্ট, কেমন, যেগুলো এখন এট প্রেজেন্ট আমাদের হচ্ছে মডার্ন ওয়ার্ল্ডে একদম অনেক বেশি ব্যবহার হয়। তো এই নিডলম্যান ওনস অ্যালগোরিদম অথবা আমাদের স্মিথ ওয়াটারম্যান অ্যালগোরিদম, এই যে অ্যালগোরিদম গুলো আছে, এই অ্যালগোরিদম গুলো ব্যবহার হচ্ছে শুধুমাত্র আহ, মানে ডিএনএ সিকোয়েন্সিং এর জন্য তা না, আমার আরো অনেক রকমের প্রোটিন সিকোয়েন্স থাকতে পারে, বা হচ্ছে যে এনজাইম সিকোয়েন্স থাকতে পারে। আমাদের বিভিন্ন রকমের যে সিকোয়েন্স গুলো আছে সবগুলো নিয়েই আমাদের মূলত কাজ। আচ্ছা, এখন হচ্ছে, ক্লাসটা কি রেকর্ডেড থাকবে? হ্যাঁ হ্যাঁ, আমি রেকর্ড করছি, আমি তোমাদেরকে প্রোভাইড করে দিব, ঠিক আছে? ওকে, জি ম্যাম। আচ্ছা, তাহলে এখন আমাদের ডিএনএ সিকোয়েন্সিং নিয়ে আমরা মূলত কথা বলবো। এই যে এখনকার টাইমে আমরা যে গ্লোবাল, লোকাল অথবা আরো অ্যাডভান্স কাজগুলো যে করছি, এখানে আমরা লোকাল এবং গ্লোবালে একটা ক্যালকুলেশন করে একটা ফাইনাল অ্যালাইনমেন্টে এনে কিছু ডিসিশন আমরা নিচ্ছি, অথবা ওই অ্যালাইনমেন্টের উপর ডেপিক্ট করে বায়ো ইনফরমেটিশিয়ানসরা কিছু কিছু ডিসিশন দিচ্ছে। তো এই যে আমরা এখন এই পর্যায়ে আসছি, আমরা জানি যে আমাদের যে কোনো আবিষ্কার একদম ইনিশিয়ালি এই জায়গা থেকে মানে একদম হঠাৎ করে আপডেটেড হয়ে যায় নাই। একটা একটা মডেল আসছে, ওই মডেলটার কিছু লিমিটেশনস ছিল, সেটা কাটানোর জন্য আরেকটা মডেল আসছে, এরপরে হচ্ছে যে আরেকটা মডেল আসছে, এভাবে আস্তে আস্তে ইভেন এখন যে মডেল আছে এটাও হয়তো কোনো না কোনো একটা টাইমে গিয়ে আরো আপডেটেড হবে, ঠিক আছে? তো এইভাবে যে আমাদের সিকোয়েন্স অ্যালাইনমেন্ট বা সিকোয়েন্সিংটা আমরা করে আসতেছি, সেটারই একটা ধারাবাহিকতা আজকে আমরা পড়বো, এবং সেটা হচ্ছে ডিএনএ এর উপর ডিপেন্ড করে পড়বো দেখে আমাদের আজকে পড়ার টপিক হচ্ছে ডিএনএ সিকোয়েন্সিং। আচ্ছা, আমাদের এখানে যে কন্টেন্ট গুলো আছে, সবার প্রথমে যে ডিএনএ সিকোয়েন্সিং অ্যাকচুয়ালি কি, এরপর এই যে আমি বললাম যে একটার পিরিয়ড পর আরেকটা পিরিয়ডে এসে আরেকটা জিনিস ইউজ হয়েছে, এরপর আরেকটা জিনিস ইউজ হয়েছে। এখন আমরা দেখি, এখন আমাদের যেমন আছে ফার্স্ট জেনারেশন সিকোয়েন্সিং, এরপর সেকেন্ড জেনারেশন সিকোয়েন্সিং, থার্ড জেনারেশন সিকোয়েন্সিং, এরপর কিছু টার্মস যেটা আমাদের জানা উচিত। আচ্ছা, এখন আমাদের যে ডিএনএ সিকোয়েন্সিং আছে এটা মূলত কি বোঝাচ্ছে? ডিএনএ সিকোয়েন্সিং ইজ দ্য প্রসেস অফ ডিটারমাইনিং দ্য প্রিসাইজ অর্ডার অফ নিউক্লিওটাইডস উইদিন এ মলিকিউল সিকোয়েন্স মলিকিউল। আচ্ছা, এখন দেখি ডিএনএ সিকোয়েন্সিং হচ্ছে, আমরা যদি বাংলা একটু বুঝতে চাই, যে আমাদের একটা লেংথ আছে, ধরো ধরো 100টা, একটা ডিএনএ তে নিউক্লিওটাইড আছে 100টা। নিউক্লিওটাইডস কি কি? এটিজিসি, যেহেতু আমরা ডিএনএ নিয়ে পড়তেছি, তাহলে এখন আমাকে দেখতে হবে যে আমার এই যে এই সিকোয়েন্সটা আছে, এই সিকোয়েন্সের মধ্যে কি পরিমাণ অ্যাডেনিন আছে, কি পরিমাণ থায়ামিন আছে, কি পরিমাণ গুয়ানিন আছে, কি পরিমাণ সাইটোসিন আছে। এই যে আমরা একটা ক্যাটাগরাইজ করব একটা সিকোয়েন্সের মধ্যে কোন নিউক্লিওটাইড কয়টা আছে, এটাই হচ্ছে মূলত ডিএনএ সিকোয়েন্সিং। আচ্ছা, এখন আমরা চলে যাই পরেরটাতে। আমাদের বেশ কিছু টার্ম একটু দেখি। হ্যাঁ, আচ্ছা, আমরা হচ্ছে যে আমাদের কাছে কয়েকটা ডেফিনেশন আমাদেরকে যেটা পড়তে হবে, এবং এটা আমাদের পরীক্ষায় মাঝে মাঝে 2 মার্কসের জন্য চলেও আসতে পারে, তো আমরা কেন ডেফিনেশন গুলা বাদ দিব? সবার প্রথমে আছে, an oligonucleotide is a short strand of nucleotides, the building blocks of DNA or RNA, that is typically made up of fewer than 50 nucleotides. আচ্ছা, আমরা এখন একটু বুঝি। একটা অলিগো নিউক্লিওটাইড, নিউক্লিওটাইডেরই একটা ছোট ভার্সন আমরা বলতে পারি। একটা অলিগো নিউক্লিওটাইড হচ্ছে একটা নিউক্লিওটাইডেরই একটা ছোট স্ট্র্যান্ড, যেটা সাধারণত 50টা নিউক্লিওটাইড নিয়ে হচ্ছে গঠিত। তার মানে কি, নিউক্লিওটাইড আর অলিগোনিউক্লিওটাইডের মধ্যে পার্থক্য কি?
ও হচ্ছে যে একটা আমাদের ডিএনএ আরএনএ যেই জিনিসগুলো দিয়ে যে ব্লকগুলো দিয়ে হচ্ছে যে তৈরি, ওইটারই একটা ছোট পোর্শন। Oligonucleotides can be synthesized artificially and are used in a wide range of molecular biology application, including DNA sequencing, polymerase chain reaction, gene synthesis, and other research or diagnostic purpose. আচ্ছা, এখন দেখি আমাদের যে পারপাস, মানে মূলত আমাদের অলিগোনিউক্লিওটাইডস আসলে আমাদের কেন ব্যবহার হয়। অনেকগুলো টার্ম আছে, প্রত্যেকটা ডেফিনেশন জানার দরকার নাই। আমরা একটু আগেই বললাম যে ডিএনএ সিকোয়েন্সিংটা কি সাধারণত। সেই ডিএনএ সিকোয়েন্স, পিসিআর, জিন সিনথেসিস এবং অন্য রকমের যে আমাদের রিসার্চ বা ডায়াগনস্টিক্স এর জন্য আমরা অ্যাকচুয়াল যে নিউক্লিওটাইড চাই, ওইটা অনেক সময় আমাদের জন্য ফিজিবল হয় না। তখন আমরা কি করি, তখন হচ্ছে যে আমরা এই অলিগোনিউক্লিওটাইড গুলা নিয়ে এইখানে ব্যবহার করি, যেন আমাদের এই প্রসেসিং গুলো হচ্ছে কি হয়, ভালো হয়। ঠিক আছে, বা আমাদের কাজটা যেন আগায় যায়। কেমন, এটা এখন আর্টিফিশিয়ালিও হতে পারে, আবার হচ্ছে যে একদম ন্যাচারালও হতে পারে। আচ্ছা, এই ক্লোনিং ফ্যাক্টর এইটা অনেক ইম্পর্টেন্ট, এই ডেফিনেশনটা, কারণ এটা আমাদের প্রিভিয়াসলিও এক্সামে এসেছিল। একটা ক্লোনিং ফ্যাক্টর কি? A cloning factor is a DNA molecule used to carry foreign DNA into a host cell for the purpose of cloning or amplifying that DNA. আচ্ছা, একটা ক্লোনিং ফ্যাক্টর আসলে কি? একটা ক্লোনিং ফ্যাক্টর হচ্ছে একটা ডিএনএ, যেটা সাধারণত হচ্ছে যে একটা ফরেন ডিএনএ কে হোস্ট সেলে, মানে আচ্ছা আমি এটা একটু যদি গোছায় বলি, ক্লোনিং এর ব্যাপারটা আমরা জানি কিনা। ক্লোনিং মানে হচ্ছে যে আমার এক যে জিনিসটা আছে আমার কাছে, এটা হতে পারে ডিএনএ, প্রোটিন, অথবা ক্লোনের ব্যাপারে আমরা অনেক সময় একদম ডিরেক্ট পুরোপুরি এনিমেলের কথাও শুনছি। তো এই ক্লোন করার জন্য, মানে কপি করার জন্য ওই জিনিসটাকে, আমার এই ক্লোনিং ভেক্টরটা হচ্ছে দরকার হয়। এই ক্লোনিং ভেক্টরটা হচ্ছে সাধারণত একটা ডিএনএ মলিকিউল, যেটা হচ্ছে একটা ফরেন ডিএনএ, মানে অন্য আরেকটা ডিএনএ কে মানে হোস্ট সেলের মতো কাজ করে এটাকে অ্যামপ্লিফাই করে একটা নতুন ডিএনএ ক্রিয়েট করতে হেল্প করে। Cloning vectors are especially designed to facilitate the insertion, replication, and sometimes expression of foreign genes or DNA fragments within a host organism, usually bacteria, yeast, and mammalian cells. আচ্ছা, এখন হচ্ছে যে ডিএনএ মলিকিউল যে মানে যেই জিনিসটাকে ব্যবহার করে এই ক্লোন করার জন্য, এই জিনিসগুলো হচ্ছে সাধারণত আমাদের পুরোটা হচ্ছে যে জানা লাগবে না। আমাদের এখানে হচ্ছে মূলত যেগুলো আমরা ব্যবহার করি যে আমাদের একটা ডিএনএ ক্লোনিং এর কাজ করার জন্য, সেটা হচ্ছে ব্যাকটেরিয়া, ইস্ট এন্ড ম্যামালিয়ান। ঠিক আছে, আচ্ছা এখন হচ্ছে যে প্লাজমিড। In DNA sequencing, plasmids are commonly used as cloning vectors to insert and carry the DNA fragment of interest to be sequenced. These plasmids can then be used in sequencing reactions to determine the nucleotide sequence of the inserted gene or DNA fragment. আচ্ছা, এই যে আমরা ডিএনএ সিকোয়েন্সিংটা করি, এই ডিএনএ সিকোয়েন্সিং করার জন্য সাধারণত আমরা কমনলি যেটা ইউজ করি সেটা হচ্ছে ক্লোনিং ভেক্টর। ওকে, এখন এই ক্লোনিং ভেক্টর গুলাকে মানে ক্যারি করার জন্য, অথবা ডিএনএ কে আমরা যে ফ্র্যাগমেন্ট করব, মানে ছোট ছোট টুকরো করব, ওই টুকরো গুলোতে এই প্লাজমিড কি করে, ক্লোনিং ভেক্টর গুলাকে ইনসার্ট করতে অথবা ক্যারি করে নিয়ে যেতে হেল্প করে। আচ্ছা, এখন আমাদের নেক্সট ইনফরমেশন হচ্ছে ব্যাকটেরিয়াল আর্টিফিশিয়াল ক্রোমোজোম। A bacterial artificial chromosome is a type of cloning factor that is especially designed to carry very large fragments of DNA, typically 100 to 30 kilobases or kb in bacterial cells. আচ্ছা, একটু আগেই আমরা যেটা পড়লাম প্লাজমিড পড়েছি। প্লাজমিড যেটা করে, ক্লোনিং ফ্যাক্টর গুলাকে ডিএনএ ফ্র্যাগমেন্টে
ইনসার্ট করতে অথবা ক্যারি করতে হেল্প করে। সেম কাজটাই আমার ব্যাকটেরিয়াল আর্টিফিশিয়াল ক্রোমোজোম করে, কিন্তু আর্টিফিশিয়াল ক্রোমোজোম যেটা মানে ডিফারেন্স মূলত ও অনেক বেশি ওজন নিতে পারে, ও অনেক বেশি মানে ভর নিতে পারে, যে জিনিসটা হচ্ছে হয়তো প্লাজমিড পারে না। এবং এই যেই ভরের যে পরিমাণ এটা হচ্ছে 100 থেকে 300 কিলো বেইজেস। BSC, BSCs are used primarily for cloning large pieces of DNA, such as entire genes, gene clusters, or genomic libraries. They are an essential tools in genomics, especially in large-scale projects like Human Genome Project. ঠিক আছে, এখন গিয়ে আমাদের হচ্ছে যে একটা গুরুত্বপূর্ণ টপিক আসছে, এবং এই স্লাইডের মধ্যে যে বড় বড় কোশ্চেন গুলো আসে, বড় বড় কোশ্চেন গুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে সেঞ্জার মেথড। ফার্স্ট জেনারেশন সিকোয়েন্সিং মানে একদম শুরুতে যখন মনে হলো যে না, ডিএনএ কে একটা সিকোয়েন্সিং করা প্রয়োজন, তখন ফ্রেডেরিক সেঞ্জার 1977-এ আমাদের এই প্রথম সেঞ্জার মেথড হচ্ছে যে ডেভেলপ করে। তার মানে এইটা দিয়েই আমার শুরু। আচ্ছা, এখন হচ্ছে আমাদের মোস্ট পপুলার আর প্রিডমিনেন্ট মেথড ছিল এটা একটা টাইমে ওই ডিকেডস এর জন্য। আচ্ছা, ওই ডিকেডসে আমাদের এটা আমরা খুব ভালোভাবে মানে যেহেতু এটা প্রথম মেথড, মানে একটা জিনিসের ইনিশিয়েটিভই তো মেইন, মানে উনি যেটা ভাবলো এটাই তো অনেক বড় একটা ফ্যাক্ট। তো এই সিকোয়েন্সিং এ আমাদের মূলত কি কাজ ছিল বা কি কি করতে পারতো, এটা হচ্ছে যে তারা 2000 বিট পার সেকেন্ড হচ্ছে যে রিড করতে পারতো, মানে এক সেকেন্ডে 2000টা নিউক্লিওটাইড আসলে আইডেন্টিফাই করতে পারতো। এটা একটা ওই টাইমের জন্য অনেক বেশি, মানে অনেক বেশি আসলে ভালো। কিন্তু এই মেথডটা স্লো এবং এক্সপেন্সিভ। কেন এক্সপেন্সিভ এটা আমি একটু বলি। কারণ হচ্ছে যে এই যে এখানে আমরা মেথডটা আগে দেখব, এখানে এই মেথডটা আমরা ছবিটা দেখব, কিন্তু ছবিটা দেখার আগে আমরা একটু বলি যে আমরা যে কেমিক্যাল গুলো ইউজ করতে হয় এই সেঞ্জার মেথডে, এগুলো খুবই দামি এবং লেবার ইন্টেন্সিভ। কেন লেবার ইন্টেন্সিভ? কারণ হচ্ছে যে এখানে আমাদেরকে ম্যানুয়ালি অনেক কাজ করতে হয়। এখন কিন্তু এটার একটা সাকসেস আছে, সেই সাকসেসটা হচ্ছে এই যে হিউম্যান জিনোম প্রজেক্ট যেটা আছে, আমরা কিন্তু এই সেঞ্জার সিকোয়েন্স মেথড দিয়ে পুরো হিউম্যান জিনোম প্রজেক্টটা হচ্ছে কমপ্লিট করছি। আচ্ছা, এইবার এখানে আমি একটু বলি সেঞ্জার মেথডের ক্ষেত্রে তোমাদের হচ্ছে যে আজকে আমি তোমাদেরকে আরেকটা জিনিস যেটা দিব সেটা হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট, কারণ নইলে তোমরা আসলে ছবিগুলো আঁকো না। কেমন, আমি যেটা দেখলাম যে আহ তোমাদের আসলে সমস্যা থাকে, তোমরা হচ্ছে যে ছবিগুলো আঁকো না। আমি বেশ দুইটা অ্যাসাইনমেন্ট দিব। যাদের অড রোল তারা একটা অ্যাসাইনমেন্ট করবে, আর যাদের ইভেন রোল তারা হচ্ছে যে আরেকটা অ্যাসাইনমেন্ট করবে। আচ্ছা, অ্যাসাইনমেন্ট আমি পরে ক্লাসের লাস্টে বলবো, তখন আমাকে মনে করাই দিবে ক্লাস শেষ হলে। আচ্ছা, এখানে আমরা দেখি, আমাদের এখানে হচ্ছে যে এই পাশে আমরা ছবিটা একটু দেখি। পাশের ছবিটাতে আমি একদম ব্রিফলি বলবো, আর এটার ব্যাখ্যাটা সেঞ্জার মেথডের ব্যাখ্যাটা আমাদের নিচে দেওয়া আছে। আমি আবার বলতেছি, সেঞ্জার মেথড ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এক্সাম। আমরা প্রথমে হচ্ছে যে আমাদের যে ডিএনএটা থাকে ওই ডিএনএটাকে প্রিপারেশন করি। প্রিপারেশন করার পরে আমরা কিছু কেমিক্যাল ইউজ করে এরকম একটা চার্টে নিয়ে আসি। এই চার্টে সে কোন কালার দেয়, ওই কালারের উপর ডিপেন্ড করে আমরা যে নিউক্লিওটাইড গুলো আছে ATGC, এই নিউক্লিওটাইড গুলোকে আলাদা করতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে একদম ব্রিফ। সবার প্রথমে ডিএনএটাকে আমরা প্রিপারেশন করি। প্রিপারেশন করার পরে আমাদের কিছু কেমিক্যাল ইউজ করে ওই কেমিক্যাল ইউজের মাধ্যমে যেই নিউক্লিওটাইড গুলো আছে ওরা এক একটা কালার দেয়। ওই কালারের উপর ডিপেন্ড করে আমরা বুঝতে পারি যে আমাদের ওই ডিএনএ তে কি পরিমাণ কোন নিউক্লিওটাইড আছে। আচ্ছা, এখন আমরা মূল সেঞ্জার মেথডে চলে যাই।
আমাদের মূল সেঞ্জার মেথড হচ্ছে, একটা মিনিট, আচ্ছা সেঞ্জার মেথড হচ্ছে সাধারণত তিনটা ধাপে হচ্ছে যে প্রিপেয়ার করা হয়। একটা হচ্ছে ডিএনএ প্রিপারেশন, সিকোয়েন্সিং রিঅ্যাকশন, ইলেকট্রোফোরেসিস। ঠিক আছে, তাহলে আমরা যে সেঞ্জার মেথডে আমরা সাধারণত তিনটা মূল স্টেপ আছে, এইগুলোর ভিতরে আবার আমাদের যে অ্যাক্টিভিটি গুলো সেগুলো আমরা পড়বো। তাহলে সেঞ্জার মেথডের তিনটে স্টেপ কি? সবার প্রথমে ডিএনএটাকে আমরা প্রিপেয়ার করি। সেকেন্ড হচ্ছে যে আমরা দেখি যে সিকোয়েন্সিং এর রিঅ্যাকশন গুলো কিভাবে হচ্ছে। দেন থার্ড স্টেপ হচ্ছে ইলেকট্রোফোরেসিস। ওকে, ডিএনএ প্রিপারেশনে আমরা চলে যাই। সবার প্রথমে আমরা যেটা করি, আমার যে ডিএনএটা আছে ওই ডিএনএটাকে আমরা স্মল, মানে একদম ছোট ছোট কয়েকটা পিসের টুকরো করি। ঠিক আছে, একটা ডিএনএ কে আমরা কেটে ছোট ছোট টুকরো করি। আচ্ছা, সেকেন্ড কি? সেকেন্ড হচ্ছে এই যে আমাদের যে টুকরোগুলো আছে, এই টুকরোগুলোকে আমরা একটা প্লাজমিডের মধ্যে ইনসার্ট করি। আমরা যদি ছবিগুলো দেখি, এই যে এখানে আমার ডিএনএ আছে, ডিএনএ গুলাকে কেটে কেটে আমি ছোট টুকরো করলাম। এখানে আমি 5টা টুকরো করলাম। 5টা টুকরো করার পরে আমার প্লাজমিডের মধ্যে আমি এটাকে কি করলাম, প্লাজমিডের মধ্যে ইনসার্ট করে দিলাম। এরপর হচ্ছে ইনসার্ট প্লাজমিড ইনসাইড ব্যাকটেরিয়া সেল অ্যান্ড লেট ইট মাল্টিপ্লাই। আচ্ছা, এবার আমরা কি করব, এই জিনিসটা যে আমরা ক্রিয়েট করলাম, এটাকে আবার আমরা কোথায় ইনসার্ট করব? আমরা আবার সেটা ইনসার্ট করব ব্যাকটেরিয়া সেলে। আচ্ছা, এরপর এটাকে আমরা কি করতে থাকবো? মাল্টিপ্লাই করতে থাকবো, অনেকগুলোতে মাল্টিপ্লাই করতে থাকবো। এরপরে 4 নাম্বার আমার যে কাজ, সেটা হচ্ছে extract all the necessary plasmids and isolate the DNA for sequencing। এখন আমি যেটা করব, আমি আবার অনেকগুলো মাল্টিপ্লাই করার পরে আমার যেই নেসেসারি প্লাজমিডস গুলো আছে এগুলোকে আমি হচ্ছে যে এক্সট্রাক্ট করে নিব ব্যাকটেরিয়া থেকে। দেন ডিএনএ গুলাকে আইসোলেট করে ফেলবো যেন আমি পরে সিকোয়েন্সিং করতে পারি। এখন হচ্ছে সেকেন্ড স্টেপ, সেটা হচ্ছে সিকোয়েন্সিং রিঅ্যাকশন। আচ্ছা, দেখি সিকোয়েন্সিং রিঅ্যাকশন কিভাবে কাজ করে। সবার প্রথমে আমাকে হচ্ছে স্ট্র্যান্ডকে প্রিপেয়ার করতে হবে, বা স্ট্র্যান্ড গুলাকে প্রিপেয়ার বলতে যেটা বোঝাচ্ছে যে সেপারেট করে ফেলতে হবে। আচ্ছা, প্রথমে আমি ডিএনএটাকে কত ডিগ্রি সেলসিয়াসে হিট করব? 96 ডিগ্রি সেলসিয়াসে হিট করব। হিট করার পরে আমার ডিএনএ স্যাম্পল হচ্ছে মোটামুটি একটা টিপিক্যাল টেম্পারেচার 95 থেকে 98 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আমার ডিএনএ স্যাম্পলটা মানে গরম হবে। যখনই সে এই 95 থেকে 98 ডিগ্রি সেলসিয়াসে গরম হবে, তখন হাইড্রোজেন বন্ডগুলা আস্তে আস্তে ভেঙে যাবে। এবং ভেঙে যাওয়ার পরে আমরা জানি যে নিউক্লিওটাইড গুলো একটার সাথে হাইড্রোজেন বন্ড দিয়ে যেহেতু কানেক্টেড থাকে, আর হাইড্রোজেন বন্ড যেহেতু ভেঙে যাবে, তাহলে কি হবে? ডিএনএ এর মাঝখানে, দুইটা স্ট্র্যান্ডের মাঝখানে একটা চির ধরবে, কারণ হাইড্রোজেন বন্ড গুলো তো ভেঙে গেছে। এবং ভেঙে যাওয়ার কারণে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের দুইটা স্ট্র্যান্ড সেপারেট হয়ে গেল। এখন সেপারেট হয়ে যাওয়ার পরে আমাদের এই যে ডিএনএরই দুইটা স্ট্র্যান্ড সেপারেট হয়ে যাওয়া, এই প্রসেসটাকে আমরা, যেহেতু আমরা হিট দিয়ে করতেছি, এটাকে আমরা বলবো ডিন্যাচারেশন। ঠিক আছে, ডিন্যাচারেশন। ওকে, এখন হচ্ছে সেকেন্ডলি আমরা কি করব? একই স্টেপের মধ্যে আমরা কিন্তু এখনো সিকোয়েন্সিং রিঅ্যাকশনই পড়ছি। সেকেন্ড আমার হচ্ছে প্রাইমার অ্যানিলিং করা। ঠিক আছে, প্রাইমার অ্যানিলিং করা। আচ্ছা, after heating the DNA to separate its strands, the temperature is lowered to about 50 degree Celsius। আচ্ছা, আমরা এতক্ষণ কি করলাম? আমরা 95 98 পর্যন্ত নিয়ে গেছি, কেন? যেন ডিএনএ হাইড্রোজেন বন্ডগুলো ভেঙে যায়। যখন এগুলা মানে ভেঙে গেল, এরপর আমার আবার কাজ হবে কি? এই টেম্পারেচারটাকে কমানো। তো এটাকে আমি কতটুকু কমাবো? 50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমাবো।
আমরা ম্যাম, জি বলো। সরি টু ইন্টারাপ্ট, আমার একটু হসপিটালে যেতে হবে এমার্জেন্সি, রিলেটিভ অ্যাডমিট হয়েছে তো। আচ্ছা, তুমি তোমার আইডিটা তাহলে একটু কাউকে বলে যাও, ঠিক আছে? 233 ম্যাম, আমি হোয়াটসঅ্যাপে লিখে দিয়ে যাই। আচ্ছা ঠিক আছে, ঠিক 233। আছে ম্যাম, ধন্যবাদ ম্যাম। ওকে। আচ্ছা, এখন হচ্ছে যে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের যে প্রাইমারটা আছে, এই প্রাইমারে এই যে কুল টেম্পারেচারটা আমরা আনলাম, মানে কি 98 or 95 থেকে আমরা যে 50 তে ডাউন করলাম, ও এখন কি করবে যে আমাদের যে প্রাইমারটা আছে, ও ডিএনএ এর যে সিঙ্গেল স্ট্র্যান্ড গুলো আছে, মানে দুইটা স্ট্র্যান্ড কে তো আমরা আলাদা করে ফেললাম, ওইটার যে ম্যাচিং পার্টস আছে ওই ম্যাচিং পার্টস এর সাথে সে বাইন্ড করতে থাকবে। এই যে ম্যাচিং পার্টস এর সাথে এই নিম্ন তাপমাত্রায় প্রাইমারের যে বাইন্ডিং হওয়া, এই জিনিসটাকে আমরা বলি অ্যানিলিং। আচ্ছা, এখানে আমাদেরকে দেখো ছবি দেওয়া আছে, আমরা যদি একটু দেখি ছবিগুলো, সবার প্রথমে আমরা এখানে স্টেপ ওয়ানে কোন ছবিটা আছে, এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ডিএনএ। যখনই আমরা হিট দিলাম, হিট দেওয়ার পরে এই যে এখানে যেই নিউক্লিওটাইডস গুলো হাইড্রোজেন বন্ড দিয়ে কানেক্টেড ছিল, এগুলো আস্তে আস্তে ভাঙা শুরু করলো, ভাঙতে 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 আর কোনোটাই আমাদের হাইড্রোজেন বন্ড নাই। এবং হাইড্রোজেন বন্ড না থাকার কারণে কি হয়েছে, এইখানে আমাদের একটা স্ট্র্যান্ড, এইখানে আমাদের একটা স্ট্র্যান্ড, ডিএনএ দুইটা স্ট্র্যান্ড সেপারেট হয়ে গেছে। সেপারেট হওয়ার পরে স্টেপ 2 তে কি হলো, স্টেপ 2 তে যে প্রাইমার আছে ও ওর ম্যাচিং পার্টের সাথে মানে ম্যাচ করে করে বাইন্ড হওয়া শুরু করবে, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের পিকচারটা। ওকে, এখন হচ্ছে আমাদের স্টেপ 3, প্রাইমার এক্সটেনশন। প্রাইমার এক্সটেনশন এটা কিভাবে কাজ করে? Incorporation of complementary bases, the DNA polymerase adds complementary nucleotides. এটাকে আমরা বলতেছি ডিএনটিপি, ডিঅক্সি রাইবো নিউক্লিওটাইড। তো এখানে হচ্ছে আমাদের কি কি আছে আমরা একটু দেখি। ডিএটিপি, ডিটিটিপি, ডিসিটিপি and DGTP, one by one in the 5 to 3 direction based on the sequence of the DNA of the template DNA. আচ্ছা, এখানে আমরা বুঝতে পারি নাই কেউ, আমরা এখন একটু আলোচনা করি যে এটা আসলে কি বুঝাইছে। এটা হচ্ছে অ্যানিলিং তো শুরু হয়ে গেল প্রাইমারি, এবং আমরা পড়ছি সেটা কি তার সাথে ম্যাচ করে করে আমার এটা কি হবে, এটা হচ্ছে যে ম্যাচ করে করে আমার হচ্ছে যে বাইন্ড হবে, তাই তো? এখন এই বাইন্ডিংটা, এই প্রাইমারটা তো বাইন্ড হওয়া শুরু করলো, শুরু হওয়ার পর এরপর সে এক্সটেনশনে কি কাজ করবে, মানে এরপর তার কাজটা কি? এখানে আমরা একটা টার্ম দেখতেছি, সেটা হচ্ছে কি কমপ্লিমেন্টারি নিউক্লিওটাইডস। ধরো আমার যে একটা স্ট্র্যান্ড আছে, যে স্ট্র্যান্ডটা আমি সেপারেট করলাম, ওইখানে আমার এ আছে, তাহলে এর কমপ্লিমেন্টারি নিউক্লিওটাইড মানে এর অপোজিটে কে থাকতে পারে বলো তো বন্ড করে? থাইমিন থাকতে পারে। আবার যদি আমার এখানে সাইটোসিন থাকতো, তাহলে এখানে কি আমি থাইমিন অ্যাড করতে পারতাম? পারতাম না। কোনটাকে অ্যাড করতে হতো? গুয়েনিনকেই অ্যাড করতে হতো। তাহলে এই যে দেখো আমার এই স্ট্র্যান্ড গুলোতে যে নিউক্লিওটাইডস গুলো আছে, এই নিউক্লিওটাইডস এর কমপ্লিমেন্টারি নিউক্লিওটাইডস গুলোকেই আমাকে বসাতে হবে। এই জন্য এই যে আমার কমপ্লিমেন্টারি নিউক্লিওটাইডস গুলোকে আমি বসাবো, মানে এ থাকলে এই যে এখানে আমরা যদি ছবি দেখি, ধরো এই যে ধরো আমার এখানে এ আছে, তাহলে এখানে কি আসতে হবে? অবশ্যই থাইমিনই আসতে হবে, এখানে সাইটোসিন বা গুয়েনিন আসতে পারবে না। আবার ধরো আমার এখানে এই যে এই পয়েন্টে আমার আছে সাইটোসিন, এখানে থাইমিন বা এই উপরে এটার সাথে কি আসতে পারবে না? অ্যাডেনিন অথবা থাইমিন আসতে পারবে না, ওর সাথে যে কমপ্লিমেন্টারি সেটাকেই আসতে হবে। তো এই জন্য এই কমপ্লিমেন্টারি নিউক্লিওটাইড গুলাকে আমরা নাম দিলাম কি ডিএনটিপি, মানে ব্রিফলি এগুলাকে কি বলা হয়? ডিএনটিপি। তো এই ডিএনটিপির আন্ডারে আমাদের 4 রকমের ডিএনটিপি আছে, ঠিক আছে? 4 রকমের ডিএনটিপি গুলা কি? অ্যাডেনিন বেস গুলাকে আমরা বলবো ডিএটিপি, থাইমিন বেস গুলাকে আমরা বলবো ডিটিটিপি, সাইটোসিন বেস গুলাকে আমি বলবো ডিসিটিপি,
গুয়েনিন বেসড গুলাকে আমি বলবো কি ডিজিটিপি। এইভাবে আমার এইখানে আমার যে স্ট্র্যান্ডটা আছে এইখানে যে নিউক্লিওটাইড গুলো আছে এর অপোজিটে কমপ্লিমেন্টারি নিউক্লিয়াস বা ডিএনটিপিস গুলা কি করতে থাকবে, বসতে থাকবে। আচ্ছা, আমরা এখন চলে যাই টার্মিনেশনে। আচ্ছা, টার্মিনেশন বলতে এটা কিন্তু আমরা স্টিল এখানে একটু রিটেন পার্টে ভুল হচ্ছে। এই যে আমরা এখানে দেখি, এখানে কিন্তু আমরা এখনো সেকেন্ড স্টেপেই আছি, মানে সিকোয়েন্সিং রিঅ্যাকশনেই আছি। সিকোয়েন্সিং রিঅ্যাকশনের মধ্যে আবার 4টা স্টেপ আছে, সেগুলো আমরা পড়তেছি, ঠিক আছে? আচ্ছা, এখন দেখি টার্মিনেশনে কি হয়। টার্মিনেশন অফ ডিএনএ স্ট্র্যান্ড। আচ্ছা, আফটার প্রোডাকশন স্পেশাল বিল্ডিং ব্লক কল্ড ডিএনটিপি is added instead of normal DNTP. When a DNTP is added, the DNA strand stops growing because no more bases can be attached. There are 4 types of DNTPs, each with a different color tag. This color helps scientists know which base was added at the end of stop DNA strand. আচ্ছা, আমরা এখানে একদম ইজিলি বলি, কেমন? আমরা একটু আগে যেটা দেখলাম সেটা কি, আমাদের যেই আমাদের যে সেপারেট করা ডিএনএ ছিল ওইটার নিউক্লিওটাইডের সাথে আমাদের কিছু কমপ্লিমেন্টারি ডিএনএ বসছে। তো এখন আমার কথা হচ্ছে, আমি সেপারেট করলাম, সেপারেট করার পরে আবার বসাচ্ছি কেন? কেন? আমার লাভ কি? আমি এটা ভাঙলাম, ভেঙে এখন আবার নতুন করে হচ্ছে যে আবার ওইটার সাথে কমপ্লিমেন্টারি ডিএনটিপি বসাচ্ছি কেন? এইটার কারণ হচ্ছে এই যে আমি যে ওর সাথে ডিএনটিপি গুলো বসাচ্ছি, ওই ডিএনটিপি গুলোর সাথে কিছু কালার, যেটাকে বলা হয় ফ্লোরোসেন্স, এই কিছু ফ্লোরোসেন্স হচ্ছে যে কানেক্ট করা আছে। এবং এইটাকে আমরা কেন অ্যাড করতেছি? কারণ আমি একটু আগেই বলছি যে ও যখন কালার দিবে, মানে যখনই আমার ডিএনএ স্ট্র্যান্ডটা কালার দিবে, তখনই আমি বুঝতে পারবো যে আমার এখানে কোনটা কয়টা আছে। যেমন ধরো আমার কাছে 100টা আছে, 100টা হচ্ছে যে নিউক্লিওটাইডস আছে। তাহলে এখন ধরো এর জন্য ওর যে কমপ্লিমেন্টারি ডিএনটিপি আছে ওইটার সাথে আমি লাল অ্যাড করে ওর সাথে অ্যাড করালাম, ঠিক আছে? এরপর হচ্ছে যে আমাদের আবার পরে যেটা আছে, যে ধরো এরপরে হচ্ছে আমাদের থাইমিনের জন্য আমি অ্যাডেনিনে ধরো নীল কালার, এরপর আরেকটাতে হলুদ, আরেকটাতে সবুজ কালার দিলাম সাইটোসিন বা সাইটোসিন আর গুয়েনিনের জন্য। তো এখন যখন আমার এটার সাথে অন্য কালারটা অ্যাটাচ হয়ে যাবে, তখন এটা রিয়াকশন করবে যখন, তখন আমি ধরো আমি দেখলাম যে আমার পুরো ডিএনএর মধ্যে লাল কালারটা বেশি ভাসতেছে, তখন আমি কি বুঝবো? আসলে অ্যাডেনিন অনেক বেশি আছে, ঠিক আছে? অথবা নীল কালারটা অনেক বেশি ভাসতেছে, তখন আমি কি বুঝবো? যে থাইমিন অনেক বেশি আছে। এইভাবে কালারের উপর ডিপেন্ড করে আমার বুঝতে সুবিধা হবে। এই জন্য আমার এখন টার্মিনেশন পার্টে আমি কি করতেছি, আমার ওইখানে যে ডিডিআরটিপি গুলো আছে ওগুলোর সাথে কালার অ্যাড করে পুরো ডিএনএটাকে আমি কমপ্লিট করতেছি। আচ্ছা, এখন দেখি ইলেকট্রিফোরেসিস ইন ক্যাপিলারি, এটাই আমাদের লাস্ট স্টেপ সেঞ্জার মেথডের। সেটা কি? সেটা হচ্ছে এই ডিএনএ ফ্র্যাগমেন্ট গুলা, এই যে এতক্ষণ পর্যন্ত যে আমি করলাম, যে প্রত্যেকটাতে অ্যাটাচ করতে থাকলাম, এটাকে আমি একটা ক্যাপিলারি টিউবে নিব। ক্যাপিলারি টিউবে নেওয়ার পরে একটা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করা হয়, যেটা ডিএনএ ফ্র্যাগমেন্টসকে মানে পজিটিভ ইলেকট্রোডে মাধ্যমে হচ্ছে যে লেন্থ গুলাকে সেপারেট করতে হেল্প করে। আচ্ছা, যাই হোক, তোমাদেরকে এত ডিসক্রিপশন লিখতে হবে না, কারণ এই কোশ্চেন যদি তুমি পুরোটা যদি লিখতে চাও তোমার পুরো টাইম শেষ হয়ে যাবে। তুমি সংক্ষেপে লিখবে, তবে হ্যাঁ অবশ্যই ছবিটা দিতে হবে। তুমি ছবিটা দিয়ে কম লিখলে তখন কিন্তু আসলে খুব একটা ম্যাটার করে না, কারণ এখানে যেই পরিমাণ ডিসক্রিপশন আছে, এত ডিসক্রিপশন এক্সাম খাতায় লিখতে গেলে অনেকটা টাইম চলে যাবে। তো সেকেন্ডে আমরা কি করতেছি, একটা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করছি। ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করার পরে থার্ড যেটা আছে সেখানে আমি কি করি, সেখানে হচ্ছে আমি ডিএনএ ফ্র্যাগমেন্টস গুলাকে একটা লেজারের মাধ্যমে পাস করি।
পাস করার কারণে যেটা হয় এইখানে যেহেতু ওর যে ডিএনটিপি ছিল মানে কমপ্লিমেন্টারি যেই নিউক্লিওটাইড ছিল এবং ওইটার সাথে যেহেতু আমাদের ফ্লুorescent ডাই ইউজ করা আছে, ও কি করে এই লেজারের সাথে তোমার রিয়াকশন করে আমাদেরকে নিউক্লিওটাইডের উপর বেস করে বিভিন্ন রকমের কালার দিতে থাকে। এই যে আমরা এই ফ্লুorescent সিগন্যাল গুলো দেখব, এগুলো দেখার মাধ্যমে আমরা কি করতে পারি যে ডিটেক্ট অ্যান্ড ক্যাপচার করতে পারি যে আমার এইখানে কোন কোন নিউক্লিওটাইড গুলো আছে এবং কি পরিমাণ হচ্ছে যে আছে। এই কম্পিউটার মানে আমাদের যে কম্পিউটার আছে ও কি করে এই কালার গুলাকে দেখে, দেখার পর একটা ম্যাপ করে, ম্যাপ করার পরে ফাইনালি আমরা বুঝতে পারি যে ডিএনএ সিকোয়েন্সিং এর আউটপুটটা কি আসলো। যেমন ধরো আমি আগেও যেটা বলছি যে অ্যাডিনিনের জন্য ধরো লাল, থাইমিনের জন্য ব্লু, এরপর হচ্ছে যে আমার হলুদ সবুজ নিলাম সাইটোসিন গুয়ানিনের জন্য। তাহলে এখন যদি আমি দেখি যে আমার ডিএনএ তে কোনো সবুজ রং আসে নাই, তাহলে আমি কি বুঝে নিব যে ওই ডিএনএ তে কোনো রকমের গুয়েনিন নাই। তাহলে এই যে ইনফরমেশন গুলো আমরা কালার বেসলি এই যে এতক্ষণ ধরে যে মেথডটা পড়লাম, ও আমাকে হেল্প করে এবং এটাই প্রথম ডিএনএ সিকোয়েন্সিং মেথড। এই গেল আমাদের সেঞ্জার মেথডের পুরোটা, এখানে আমাদের ছবি দেওয়া আছে। আচ্ছা এখন আমরা চলে যাই এর পরের গুলা, নট সো ইম্পর্টেন্ট কারণ এর আগ পর্যন্ত কখনো পরীক্ষায় আসে নাই। তো এখানে এবার দেওয়া আছে যে এতক্ষণ তো আমরা একদম ম্যানুয়ালি একটা কাজকর্ম দেখলাম ফার্স্ট জেনারেশনে সেন্সর মেথড। এবার হচ্ছে যে সেকেন্ড জেনারেশনে আমরা একটা মেশিন ক্রিয়েট করলাম, সেটা হচ্ছে যে রস, ঠিক আছে, 2005-এ। ও হচ্ছে যে আমাদেরকে পাইরো সিকোয়েন্সিং টেকনিক ইউজ করে এবং সেটা আমাদেরকে দিতে পারে 7000 বিপিএস পর্যন্ত, অ্যাকুরেসি 99.9%। এরপর মানে অনেকটা ফাস্ট, ঠিক আছে, যে আমাদেরকে প্রায় 24 ঘন্টার মধ্যে একটা দিতে পারে, কিন্তু অনেক এক্সপেন্সিভ। 2006-এ আসলো এবি সলিড। এই সলিড হচ্ছে যে মানে 100 বিপিএস পর্যন্ত কাজ করে, ওর অ্যাকুরেসিও 99.9। এবং এখানে হচ্ছে যে সাধারণত 1 থেকে 2 উইক পর্যন্ত টাইম লেগে যায়, কিন্তু এখানে আবার একটা কথা আছে, ও অনেক চিপ, তার মানে এখানে ওর আউটপুট কিছু কম হলেও ওর চিপ। এরপর আসলো সলেক্সা 2007-এ, ঠিক আছে, এখানে একই রকম কিছু ডেসক্রিপশন দেওয়া আছে। দেন হচ্ছে যে থার্ড জেনারেশন আছে, এরপর অক্সফোর্ড ন্যানোফোর আছে। এগুলোই হচ্ছে আমাদের আজকের মোটামুটি পড়া। আমাদের পড়া আজকের মতো হচ্ছে যে শেষ। আমি স্লাইড তোমাদেরকে শেয়ার করে দিব।